হ্যাঁ, আসামি যখন আসামি পক্ষের অভিযোগকারী পক্ষের প্রথমে বক্তব্য শুরু হবে আর কি। এখানে প্রসিকিউটর উনি এটা পরিচালনা করবেন। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উনি পড়ে শোনাবেন যে এবং তার বক্তব্য পেশ করবেন আর কি প্রসিকিউটর আসামির দোষ এবং উনি যে অপরাধ করছেন সে বিষয়ে। এরপরে স্যার আসি মানে 265 সি, যেটা উনি যদি আদালত মনে করে যে না আসামি কোনো অপরাধ করেনি, মানে সরকার এবং আসামি পক্ষে বক্তব্য শোনার পরে উনি যদি মনে করেন যে না এটা কোনো অপরাধ করে নাই আসামি, সেক্ষেত্রে উনি অব্যাহতি দিবেন এবং এটা লিপিবদ্ধ করবেন। এর কারণটা লিপিবদ্ধ করবেন, কেন তাকে অব্যাহতি দেওয়া হবে? জি স্যার। তারপরে স্যার সেক্ষেত্রে যদি ওনার যদি কোনো ধরনের অপরাধ পেয়ে থাকে, সেক্ষেত্রে উনি চার্জ ফ্রেমিং করবেন। এটা 65 তে বলা আছে যে উনি উভয় পক্ষের শুনানি উপযুক্ত বিবেচনা করে উনি অভিযোগ গঠন করতে বলবেন। সেক্ষেত্রে স্যার 65 এর 2 উপধারায় যেটা বলা আছে, অভিযোগ গঠন করে সেটা আসামিকে পড়ে শোনাতে হবে এবং ব্যাখ্যা করতে হবে যে আসামিকে জিজ্ঞাসা করবে যে উনি দোষ স্বীকার করে কিনা, দোষী নাকি নির্দোষ, হ্যাঁ, বিচার প্রার্থনা করে কিনা। উনি যদি দোষ স্বীকার জি স্যার যদি দোষ স্বীকার করে, সেক্ষেত্রে উনি 65 ধারায় উনি তখন আদালতে শাস্তি দেবেন, মানে দোষীকে শাস্তি দিতে পারবেন, ঠিক আছে, দোষ স্বীকার করলে। এবং এটা আদালত সেটা লিপিবদ্ধ করবেন এবং স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তাকে দণ্ড দিতে পারেন, তাই না? দণ্ড দিতে পারবেন। আর বাদী মানে বাদী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণে উনি যদি এটা না হয়, দোষ স্বীকার না করে, সেক্ষেত্রে আবার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করবে। যদি আসামি দোষ স্বীকার না করে, সেক্ষেত্রে তার 65 ধারায় উনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরকে জবানবন্দি গ্রহণের জন্য নির্দেশ দেবেন যে যদি দণ্ডপ্রাপ্ত না হয় আসামি, সেক্ষেত্রে সাক্ষীদের জবানবন্দি শুরু হবে। এটা স্যার 265 ধারায় বর্ণনা করা আছে। অর্থাৎ উনি সাক্ষীদেরকে আদালতে হাজির হওয়ার জন্য একটা প্রসেস ইস্যু করবেন আর কি, একটা জারি করবেন যে আসামি সাক্ষীদেরকে আদালতে হাজির করা হোক। এরপরে স্যার আসি স্যার বাদী এবং রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এটা 65 তে বলা আছে, এখানে আদালত বাদী পক্ষের সমর্থনে উপস্থিত সকল সাক্ষীকে হাজির করে সেদের সাক্ষ্য শুনবেন এবং উনি যদি মনে করেন স্যার যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ স্থগিত রাখতে পারেন, যারা অনেক সময় যদি মনে করেন ক্ষমতা বলে, বিশেষ বিবেচনার ক্ষমতা বলে উনি এটাও রাখতে পারে, স্থগিত রাখতে পারে, ঠিক আছে। আর যদি আবার সাক্ষীকে যদি পুনরায় জেরা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে উনি আবার পুনরায় ডাকতে পারেন। জি স্যার। তারপরে যদি এগুলো হওয়ার পরে স্যার আসবে স্যার 265 যে খালাস দিতে পারবেন। যদি বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে মনে করেন আসামিকে পরীক্ষা করলো, বাদী পক্ষ আসামি পক্ষের উভয় পক্ষের স্যার যদি নেয়, বক্তব্য শোনার পরে উনি যদি মনে করেন যে না এটা এখানে কোনো ধরনের নাই, আসামি কোনো অপরাধ করে নাই স্যার, তখন উনি আসামিকে খালাস দিতে পারবেন এবং ওটা লিপিবদ্ধ করবেন, ঠিক আছে স্যার। তারপরে স্যার যদি আসি যে আসামি পক্ষের এখন স্যার যদি না খালাস পায়, সেক্ষেত্রে আসামি পক্ষের এখন স্যার করবে, সাক্ষ্য গ্রহণ শুরু করবেন উনি স্যার। সেক্ষেত্রে উনি আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারবেন, তার সাক্ষ্য শুনতে পারবেন, ঠিক আছে। তার আসামি যদি কোনো লিখিত বিবৃতি দিতে চায়, সেক্ষেত্রে সেটা উনি নথিভুক্ত করতে পারেন স্যার। তারপরে সাক্ষী যদি স্যার দলিল বা অন্য কিছু যদি বাধ্য করতে হয় পরোয়ানা জারির মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু স্যার উনি এগুলো উদ্ধার করতে পারবেন, মানে যদি কোনো দলিল প্রয়োজন হয়, সেক্ষেত্রে উনি এটা প্রসেস পরোয়ানা ইস্যু করে এগুলো হাজির করতে পারবেন আদালতে। এরপরে স্যার এটা 265 ধারায় বললাম স্যার। এখন স্যার এগুলো হয়ে যাওয়ার পরে তখন আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয়ের যুক্তি তর্ক শুরু হবে স্যার। এটা 265 ধারায় বলা আছে এবং এখানে আইনজীবীরা যার যার অবস্থান থেকে বক্তব্য পেশ করবেন, মানে সরকারি পক্ষ থেকে প্রসিকিউটর আর আসামি পক্ষের আইনজীবী স্যার বক্তব্য শুরু করবেন, যুক্তি খণ্ডন শুরু করবেন। এই যুক্তি খণ্ডন শোনার পরে স্যার 265 ধারায় উনি যদি মনে করে যে
অপরাধী উনি হয়েছেন, শ্রবণের পর উনি মামলার রায় দিবেন যে যদি দোষী হয় দোষী হবেন, আর যদি স্যার মনে করেন যে না উনি নির্দোষ তাহলে খালাস দেবেন। এটা 265 কে ধারায়। এবং জি। স্যার পরে আসে স্যার এল ধারা, যেটা এটা বিশেষ ধারা, যেটা স্যার 221-এর 7 উপধারায় যেটা বলা আছে, যদি উনি পূর্বে কোনো স্যার দণ্ডাদেশ যদি থাকে, মানে উনি কোনো অপরাধ করছিল অতীতে, সেক্ষেত্রে স্যার 265 এবং এল ধারায় উনি স্যার আবার ইয়ে করতে পারবেন, অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য আহ, ওটা হচ্ছে স্যার শুরু করতে পারবেন। অর্থাৎ আসামিকে সে সম্পর্কে দোষ স্বীকার করতে বলতে পারে, অথবা পূর্বে যে দণ্ডাদেশ সে কথা উল্লেখ করতে পারে স্যার অনেক সময়। এটাই স্যার 265 এল ধারায় এটা বলবো আমরা। ভেরি গুড। আপনাকে শুরু করতে হবে কিন্তু 265 এ থেকে, হ্যাঁ, বি থেকে না, এ থেকে শুরু করতে হবে। যে পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতের যে প্রত্যেকটি মামলা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে শুরু হবে, এ থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে ট্রায়াল টু বি কন্ডাক্টেড বাই পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, এ থেকে শুরু করতে। আর ভুলে গেছিলাম মনে হয় স্যার, হঠাৎ করে তো স্যার। অত্যন্ত ধন্যবাদ, খুব সুন্দরভাবে বলেছেন। তাহলে আমাদের এইভাবে হচ্ছে একটা দায়রা আদালতের বিচার করেন, এবং আসামি কখন অনুপস্থিতিতে বিচার হয়, মামলা পরিচালনা কিভাবে হয়, কখন আসামির অনুপস্থিতিতে মামলা পরিচালনা করতে হয়, এটা বলতে পারবেন? অ্যাবসেনশিয়াল ট্রায়াল কি? স্যার এটা ওই যে স্যার যদি আসামি পক্ষ অনেক সময় তাদেরকে স্যার ওই যে হুলিয়া জারি করে, 87 ধারায় যদি হুলিয়া জারি করে করে স্যার যদি ওকে ওরা আসামিকে খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আবার আসামিকে 88 ধারায় একটা নোটিশ প্রদান করবেন। সে 88 ধারায় স্যার ওই যে সম্পত্তি প্রয়োগ করতে পারবেন আর কি। হ্যাঁ, অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টি। জি 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 স্যার। এবং 87 88 ধারা মেনটেন করার পরেও যদি আসামি উপস্থিত না হয়, সেটা স্যার 239 বি ধারায় তার পক্ষে স্যার কি করতে পারবে, ওই তার অনুপস্থিতি স্যার মামলা বিয়ে 2 মনে হয় উপধারা স্যার আসামির অনুপস্থিতিতে মামলা শুরু করতে পারবে স্যার। স্যার গোসাই বলতে পারবেন না, কিন্তু আমি আসামির অনুপস্থিতিতে বিচার করতে পারবে। আরেকজন বলেন তো দেখি, আরেকজন বলেন। এই যে এসেনশিয়াল ট্রায়ালের নতুন অ্যামেন্ডমেন্ট আসছে স্যার এখানে, যে এসেনশিয়াল ট্রায়াল হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার, যখন কোনো আদালত মনে করবে যে সে আসামিকে আর কোনোভাবে আদালতে উপস্থিত করা সম্ভব না, এর আগে যত প্রকার প্রসেস ইস্যু হয়, পরোয়ানা ইস্যু, সব প্রসেস শেষ হয়েছে। তো নতুন অ্যামেন্ডমেন্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে 87 এবং 88 ধারা, অর্থাৎ 339-এর বি 339-এর বি অনুযায়ী এসেনশিয়াল ট্রায়াল হয়। সেখানে বলছে যে 87 এবং 88 ধারাতে যাহা কিছুই থাকুক না কেন, উহা ব্যতিরেকে কোন জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় আসামির অনুপস্থিতির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, এবং এর সঙ্গে আরো অ্যামেন্ডমেন্ট করছে যে সেখানে ওই যে দায়রা আদালত, স্যার দায়রা আদালত কোর্টের ওয়েবসাইট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট, ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি সাহেবের ওয়েবসাইট এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং অন্যান্য প্রমিনেন্ট ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তির কপি প্রকাশ করে আসামির অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম সেটা শুরু হবে 339-এর বি অনুযায়ী। ভেরি গুড। স্যার জি স্যার স্যার এই যে 2025 সালে তো স্যার এই যে অ্যামেন্ডমেন্টটা স্যার অর্ডিন্যান্স হিসেবে ছিল, আবার এখন পার্লামেন্টে এসে স্যার এটা পাশ করলো, তাহলে এটা স্যার এখন তো দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 সালের 11 নম্বর আইন। যদি আমরা এই আইনটা লেখার উল্লেখ করার প্রয়োজন হয়, তাহলে স্যার কোনটা দিব স্যার, 2026-এরটা দিব নাকি অর্ডিন্যান্স ছিল যেটা সেটা দিব? 2026-এর দিতে হবে, যখন ক্যাপটা হয়েছে। তারপরেও ঠিক আছে, এখন ধরেন ক্যাপটা চালু হওয়ার পরেই দিতে হবে, কিন্তু অনেকেই এইটা নাও, আপনার যে খাতাটা দেখেছে আপনার মতন করে নাও জানতে পারে। যেহেতু এইগুলো বিতর্কিত বিষয়, সেহেতু আপনি সরাসরি দিয়ে দিবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 সালের 39-এর বি অনুযায়ী। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট আর শব্দটা লেখার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। কারণ কি, আপনি যেভাবে ভাবছেন অন্যজন ওইভাবে ভাবে না, কিন্তু স্যার এই প্রশ্নটা যদি আসে, তাহলে স্যার 87 এবং 88 বিধান যে পালন করা আবশ্যক ছিল সেটার যে আর আবশ্যকতা নাই স্যার,
এটা এই কথাটা লিখতে গেলে তো অ্যামেন্ডমেন্টের কথা স্যার দিতে হবে না ওই তখন? কথাটা আপনাকে লেখার দরকার নেই, আপনি 87 এবং 88 নাম্বার সেকশন যাই থাকুক না কেন এই শব্দটা লিখলেই হবে। হ্যাঁ, আপনাকে আলাদা করে বলার দরকার নাই যে আগে ছিল 87 এবং 88 এখন নাই। এত বিতর্কিত জায়গায় ওই অ্যামেন্ডমেন্টটা তার নাও জানা থাকতে পারে, এই জন্যই আমরা বলি হচ্ছে প্যাসে মার দিয়ে দিবেন। আর ওখানে দিতে হবে যাই থাকুক না কেন। যাই থাক, যেভাবে আইনে লেখা আছে যাই থাকুক ওইটা আর পড়বে না, কিন্তু 87 88 আর লেখা আছে এটা বুঝতে পারবে। আবার যদি সে কনসার্ন হয় যে না সে রেগুলার পড়ছে জানছে, তাহলে সে তো অন্তত পক্ষে বুঝবে যে যাই থাকুক না কেন কথা তো লিখছে ঠিক। কারণ এই প্রবলেম নিয়ে দেখেন আমাদের এখানে যখন পড়াই আমাদের ছাত্রদের মধ্যেও 87 এবং 88 নাম্বার সেকশনের কথা তো লেখা আছে। গতবারই যখন পড়াচ্ছিলাম তখন এই কনফিউশন সৃষ্টি হয়েছিল। এই জন্য আমি বলি কনফিউশন এড়ানোর জন্য। এখন আমাদের মধ্যেই কনফিউশন সৃষ্টি হয়ে যায়, তাহলে যিনি খাতা দেখছেন ওনার কাছে 100-200 খাতা আছে, বা এই যে ধরেন আপনার 6000-7000 পরীক্ষার খাতা, একজনের কাছে 1000 খাতা, 1000 দিয়ে দিচ্ছে বা 500টা দিয়ে দিচ্ছে। সে কোনো না কোনো চাকরি করে, হয় জুডিশিয়ারিতে হোক অথবা জুডিশিয়ারি যারা খাতা দেখে অথবা অ্যাপিলেট ডিভিশনের যারা আইনজীবী যারা যেভাবে হোক যে রাইট খাতা দেখুক, তাদের তো একটা ব্যস্ততা থাকে। এই ব্যস্ততার সময় শেষ করেই তো আপনার খাতা দেখবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ওই অ্যামেন্ডমেন্টের কথা কত যদি লিখতে যান তাহলে সে আবার বই খুলবে বা বিভিন্ন রকম ভাববে, অথবা আপনি ওই যে যাই থাকুক না শব্দটা ব্যবহার করে দেন, ওটা ছোট শব্দ তো ওটা নজরে যেভাবেই হোক পড়লেও ঠিক আছে। 27 যদি ওনার আপডেট না থাকে তাহলে 86 87 88 যেমন লেখা আছে, যেমন আপডেট না থাকলেও ওটা লেখা আছে, আবার আপডেট থাকলেও যাই থাকুক না কেন কথাও লেখা আছে। এই জন্য এইভাবে লিখে দেন, অ্যামেন্ডমেন্ট আর লেখার দরকার নাই আমার মনে হয়। না স্যার এটাই রাইট পদ্ধতি। এগুলো হচ্ছে গণপরীক্ষা তো। হ্যাঁ, গণপরীক্ষা, এই গণপরীক্ষাতে যখন আপনি অ্যামেন্ডমেন্ট লিখতে যাবেন সে আবার মনে করবে যে 25 সালেই তো এই আইনটা শুরু হয়ে গেছিল, হ্যাঁ অধ্যাদেশ ছিল, তাহলে 25 লিখলো না কেন? আবার আরেকজন মনে করবে যে অ্যাক্ট হইলো 2026 সালে, তো 26 লিখলো না কেন? তো ভাই আমার দরকার হলো পাস করা। হ্যাঁ জি স্যার, আর 25 সালটাই বেশি ফোকাস হয়েছে স্যার। হ্যাঁ 26 যদিও হয়েছে। আমার আমার দরকার হলো পাস করা, তাই না? পাস করব এই জন্য ঠিক আছে আমার যত বিতর্কিত তো না থাকি, আমি আগে বিভিন্ন ওই যে ধরেন ওই লিগ্যাল অ্যাডভাইজারের জন্য বিভিন্ন জায়গায় ভাইবা দিতাম। তো ভাইবার আমি 2-3টে জায়গায় যে ভাইবা দিতে যে এই শালা ওদের সাথে দেখা যায় যে তর্কে লেগে যায়, কেউ জানে না কিন্তু আপনাকে এমন ভাবে প্রশ্ন করবে। আমাকে এক জায়গায় বললো যে না একটা মামলার নোটিশ কয় ভাবে দেওয়া যায়, তা আমি বললাম যে না একটা মামলার নোটিশ 2 ভাবে দেওয়া যায়। তো 2 ভাবে কেন দেওয়া যাবে? যত ইচ্ছে তত ভাবেই তো দেওয়া যায়। তো আমি বললাম যে একটা স্পেশালি ধরেন অন্যভাবে আপনারা দিতে পারবেন, যেমন নোটিশ গুলো তো বিভিন্ন পদ্ধতিতেই দেওয়ার বিধান রয়েছে। বিভিন্ন ফ্যাক্স এর মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে, ইমেইলের মাধ্যমে দিতে পারবেন, এগুলো তো দিতে পারেন। কিন্তু এনআই অ্যাক্টের 38-এর 2 এখন পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট করে নাই, সেখানে 2 ভাবের কথা বলেছে। একটা হচ্ছে আইনজীবীর মাধ্যমে দিবেন, যেটাকে অ্যাকনলেজমেন্ট ডিউ আমরা বলছি, যে এটির মাধ্যমে দিয়ে দিবেন। আর একটা দিবেন হচ্ছে, সরি 3 ভাবের কথা বলা হয়েছে, আর একটা পার্সোনালি দিয়ে আসতে পারবেন। নাম্বার 3 হলো পত্রিকার মাধ্যমে সরাসরি বিজ্ঞপ্তি দিতে পারেন। এখন উনি তর্ক শুরু করে দিল যে না আমি তো ঠিক আছে, এখন আধুনিক হয়েছে, এখন সমন জারি যেহেতু মেইলে দেওয়া যায়, এখন যেহেতু হোয়াটসঅ্যাপে দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা কেন দিতে পারবো না? এই কথা বলতে যে আমি বললাম যে আইনে নাই, আপনি কেন দিবেন? দেখি যে তো ওনারা যেহেতু চাকরি সরি এই লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ওনাদের কোম্পানিতে আপনাকে নিবে, ওনার ব্যাংকে নিবে, ওনার ওখানে নিবে, সুতরাং ওখানে আমি 2-3টে জায়গায় পণ্ডিত দেখায় যেতে যে দেখি যে না ওনারা ভীষণ মন খারাপ। তো নীতিটা চেঞ্জ করে ফেললাম। রিসেন্টলি একটা জায়গায় ভাইবা দিলাম, ঠিক আছে, ওদের লিগ্যাল অ্যাডভাইজারের জন্য। তো ও যে যে যেদিকে বৃষ্টি যেদিকে বৃষ্টি আসে সেই দিকে ছাপা ধরে রাখি, খুশি তারাও খুশি। আমার তো দরকার হচ্ছে কাজ, তাই না? আর আপনার দরকার সেই কথাটাই প্রাসঙ্গিকতা হিসেবে নিয়ে বলতেছি যে আপনার দরকার হলো পাস ভাই।
আমার তো ওই খাতায় অত পণ্ডিতি দেখানোর দরকার নাই। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই জানে, কিন্তু কয়জন মাত্র। আপনি ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটির মতন জায়গায় টিচাররা আপডেট নাই। সিপিসি সিআরপিসি আমার কাছে পড়ে রেগুলার স্টুডেন্ট গুলো, এখন রেগুলার স্টুডেন্ট আছে জানেন, আমার কাছে ফোন দেয়, ভাইয়া ঠিক আছে 1 ঘন্টা আপনার কাছে এই বিষয়গুলোকে একটু জেনে নেব। ঠিক আছে, ওখানে একটা টিচার আছে আমার সাথে খুব ভালো রিলেশন, ওই টিচারের সবকিছু উনি পড়ায়, ঠিক আছে, সেই হিসেবে বলে যে ও এই বিষয়গুলো ভালো জানে, ঠিক আছে দেখেন। তো ওই টিচারের মাধ্যমে 2 4 জন 5 জন ব্যাচ করে মাঝে মাঝে, ঠিক আছে, আমি ওই কথাগুলো, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে আপনার আইন হচ্ছে বাংলাদেশে, ওরা সবাই যার যার মতো করে দাবি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট দাবি করে আমরাই হচ্ছে বাংলাদেশের আইনের সবচেয়ে ভালো। ভাই আমি বলছি, ইউনিভার্সিটির কোথাও, ইউনিভার্সিটিতে কোনো ইউনিভার্সিটি, সেটা আপনি পাবলিক পড়েন, প্রাইভেটে পড়েন, ল কলেজে পড়েন, কোথাও আপনাকে প্র্যাকটিক্যাল বা আপনাকে ভালো পড়াইতে পারবে না, আমি আপনাকে লিখে দিলাম। আর আপনার ওই পড়ার সময় ওই মনোযোগ থাকবেও না, যতটা মনোযোগ এখন আপনারা এখানে থাকতেছে। আপনার পড়া শেখার জায়গা হচ্ছে যে বার কাউন্সিল এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। ইউনিভার্সিটি নট ম্যাটার অফ ফ্যাক্ট আমার কাছে মনে হয়, বিশেষ করে আইনে কখনোই জিজ্ঞেস করে না যে আপনি কি ব্যারিস্টার। ওই সুপ্রিম কোর্টের যখন শুনানি করতে যাচ্ছেন, আপনাকে কখনোই বলে না যে আপনি মিস্টার ব্যারিস্টার অমুক, বলেন মিস্টার রহমান। আমার নামে যদি জাস্টিস কখনো ডাকে যে এইটা, বলে মিস্টার মিজানুর রহমান, এটা কি, আমাকে কখনো জিজ্ঞেস করেন আপনি ইউনিভার্সিটি কোথায়, আপনি ব্যারিস্টার কিনা, আপনি লন্ডন থেকে এলএলএম করা কিনা, আপনি ল কলেজে পড়েছেন কিনা, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছেন কিনা। নো, আপনার মুখের পাওয়ার কত আছে, আপনার জানার গভীরতা কত আছে, সেটা হলো ফ্যাক্টর, হচ্ছে লজিক। এই কথাগুলো জিজ্ঞেস করবে আপনাকে দাবানোর জন্য। আপনার সাথে যখন পারছে না, তখন আপনাকে বলার চেষ্টা করবে যে ভাই আপনি তো 2 ইয়ার্সে পড়েছেন, রাত্রিকালীন পড়েছেন, আপনি কি এই জিনিসগুলো জানেন, মানে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনাকে বলতে পারে। যখন কি হবে, আপনার সাথে কোনো কিছু নিয়ে পারছে না। আর যারা অতিরিক্ত ভদ্র মানুষ, তারা আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না। তাহলে এই যে রাজশাহী ইউনিভার্সিটি 1920 সাল থেকে ইউনিভার্সিটির এই মানে ইউনিভার্সিটির চালু, তো আপনার প্রধান বিচারপতি এর আগে তো কখনোই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। সিনহার, আমি বারবার বলি, সিনহার রায়গুলো দেখেন, ওই তো 2 ইয়ার্স করা, তাও সিলেট ল কলেজে। উনি সিলেট ল কলেজে পড়া, হয়তো বা রাজনৈতিক কারণে বিতর্কিত হয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওনার লেখনী দেখেন, ওনার জাজমেন্ট গুলো দেখেন এখন পর্যন্ত। সবচেয়ে বড় কথা স্যার, উনি স্রোতের বিপরীতে গিয়ে নীতি রক্ষা করার জন্য যেভাবে উনি লড়াই করছে, ওরকম মানুষ করে নাই বাংলাদেশে নাই। ওই সময় বিরোধী দলেরও কেউ করে নাই। ওরা বিরোধী দলে ওনার পাশে থাকলে তাই হয়ে যেত, ওরা বিরোধী দলের ওনার পাশে ছিল না সেই সময়। যাই হোক, রাজনৈতিক কথার বাইরে আমরা বলি, আমি শুধুমাত্র ওনার লেখনীর কথা বলছি, আপনার জাজমেন্ট গুলো কি কথা। তো এই জায়গায় কখনোই মন খারাপ করবেন না যে আপনি কতটুকু জানলেন, কতটুকু, ঠিক আছে, আপনি ল কলেজে পড়েছেন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছেন, ইটস নট ম্যাটার অফ ফ্যাক্ট। ফ্যাক্ট আপনি কতটুকু জানেন। আমি আমি আশ্চর্য হই যে আমি কি কল্পনা করেছি যে আমার স্টুডেন্ট গত বছর 6 জন ছিল শুধুমাত্র ব্যারিস্টার, যেটা আমরা কখনো কোয়ালিফাইড করতে স্বপ্ন দেখি না। টাকা পয়সা নাই, স্বপ্ন দেখি না যে আমি ব্যারিস্টারি করবো। এখন পর্যন্ত স্টিল না, বাবার টাকা পয়সা নাই, লন্ডনে যে, ঠিক আছে, ডিনারের পার্টিতে অংশগ্রহণ করবো, এই করবো সেই করবো, নিজের ফ্যামিলি নিয়ে চলাচলের নিয়ে যুদ্ধ করে বেড়াই সবসময়, কোন জায়গায় কোন লিগ্যাল অ্যাডভাইজার হবো, কোন ব্যাংকের সবচেয়ে ভালো ওপিনিয়ন দেবো, কারা ফি বেশি দেয়, কারা কোন সুযোগ সুবিধা, সেই চিন্তা ভাবনায় আছি স্টিল নাও। মানে কখনোই আমি রিয়েলাইজ করি না যে আমি অ্যাজ এ ব্যারিস্টার হবো, অথচ ব্যারিস্টারকে আমি পড়াই। গত বছর আমার একেবারে ডাইরেক্ট শুধুমাত্র 6 জন স্টুডেন্ট ছিল ব্যারিস্টার। তো ভাইয়া, এই জগৎটা ভিন্ন। আপনি আপনার জ্ঞানকে প্রসারিত করেন, আপনার নিজেকে একেবারে মেরুদণ্ড সাদা, একেবারে সোজা হয়ে দাঁড়ান, কথা আপনার মধ্যে বের হইতে হবে, আইন আপনাকে জানতে হবে, আর কিছু না। ওই 2 1 জন আপনাকে পথে বিরক্ত করতে পারে, যে এটা কিছুই জানে না। আমি তো এই ব্যাচেই বলতেছি, নাম মেনশন করছি না, অধিকাংশই ভালো পড়াশোনা করছেন, কিন্তু এই ব্যাচেই আছে যাদের যদি বয়স থাকতো জুডিশিয়ারিতে কোয়ালিফাইড হইতো। এই ব্যাচেই আছে, যা বলছি তাই শুনতেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আছে, এখানে চেনেন কিনা, একজনের নাম আছে মাহবুব ভাই, মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি হলো সাইকোর্সের টিচার ছিলেন, সাইকোর্সের ইংলিশ টিচার। তারপরে হচ্ছে বেশ কিছু বড় বড় যে কোচিং সেন্টার গুলো আছে সেগুলো সেই ইংলিশ টিচার, ইংলিশের স্টুডেন্ট ছিলেন মাহবুব ভাই। এখন রাজশাহীতে আছে, এখন রাজশাহী অলিম্পিয়াড এর মহায় হচ্ছে রাজশাহীর প্রধান। সেও আমার স্টুডেন্ট, সেও আমার কাছে পড়ে। অথচ তার স্টুডেন্টের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার কমপক্ষে দুই চারশো জন ক্যাডার আছে শুধু। একদিন বললো যে আমি এখন তো এক্সেল করে রাখি, আমার বর্তমান আমার ডিরেক্ট স্টুডেন্টশিপে 87 জন এএসপি আছে, জয়েন করে এএসপি 87 জন। এরকম প্রত্যেকটি ক্যাডারে তার ডিরেক্ট পড়ানো স্টুডেন্ট আছে। অথচ সে কিন্তু এখন আমার স্টুডেন্ট, সে লতে পড়ে, সে বার কাউন্সিলের জন্য ট্রাই করতেছে, সে আপনার স্টুডেন্ট। তো ভাই, আর ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে আমরাও স্যার আইনজীবী হয়ে আমরা একটা জায়গা দাঁড়াবো ইনশাআল্লাহ। অবশ্যই। এই জন্য বলি যে আপনার কেউ আপডেট থাকতেও পারে, নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আপনার দরকার হচ্ছে পাস করা। এই সমস্ত জায়গায় এই প্রশ্নটা এই জন্যই জিজ্ঞেস করেছি, দেখুন কত সুন্দরভাবে আমাদের কিবরিয়া ভাই অ্যান্সার করেছেন। আপনার কয়টা ওয়েবসাইটের কথা বলেছেন, দায়রা জজ, জেলাও দায়রা জজের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, তারপর ডিসি, পুলিশ কমিশনার হলে তাদের ওখানে, এবং যেখানে জনবহুল লোকের আনাগোনা আছে যে সমস্ত ওয়েবসাইটে, সেই সমস্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে হবে। দ্বিতীয় কাজ করতে হবে আপনারা একটা, আগে ছিল দৈনিক 2টা পত্রিকায়, এখন একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেই হয়ে যায়। এটাকে বলা হয় অ্যাবসেন্সিয়াল ট্রায়াল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আপনাকে প্রশ্নের উত্তর করতে হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 339 এর বি অনুযায়ী 88 বা 87, 89 যাই থাকুক না কেন, কোন ব্যক্তির ক্ষেত্রে যদি আদালত বিশ্বাস করেন যে ওই আসামিকে গ্রেফতার বা বিচার করা বা বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে পলায়ন করেছে বা আত্মগোপন করেছে বা তাকে গ্রেফতার করার জন্য আসল সম্ভাবনা নাই, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করবে। সেই বিচারের পদ্ধতি দুইটা। নাম্বার 1, দৈনিক বহুল প্রচলিত একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। নাম্বার 2, যেই সমস্ত ওয়েবসাইটে মানুষের আনাগোনা আছে, এরকম কয়টা ওয়েবসাইটের কথা বলেছে? 4টা, তাই না? জি স্যার। এই 4টা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেই তার অনুপস্থিতিতে বিচার করা হবে। আর আরেকটা অ্যামেন্ডমেন্ট হয় নাই, আরেকটা কথা আছে হচ্ছে 39-এর 2। এই জায়গাটাও আপনাকে বলতে হবে, এইটা জায়গায় এসেনশিয়াল ট্রায়াল হয়, বাট এইটাকে আর পত্রিকায় বিজ্ঞপ্তি বা ওই তার প্রয়োজন হয় না, কেন ওই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করার প্রয়োজন হয় না। সেটা কি? সেটা হচ্ছে কোনো ব্যক্তি পুরো সময় উপস্থিত ছিল। যেমন হচ্ছে অনেকেই কি করে, মামলায় জামিন নিয়ে পালাতো, জামিন নিয়ে বিদেশে চলে গেছে। যে একটা মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, কথার কথা, সে এসে 2 মাস জেলও কেটেছে, জেল কাটার পরে সে জামিন নিয়েছে, জামিন নেওয়ার পরে পালাতক মানে সে বিদেশ চলে গেছে, বা যেই এলাকায় থাকার কথা সেই এলাকায় থাকে না। এরকমও হয়েছে যে 3 মাস জেল খাটার ভয়ে 14 বছর যাবৎ সে দেশ বাড়ি ছাড়া। একটা পত্রিকা পেয়েছিলাম, আপনারা পেয়েছেন জানি না। যাই হোক, এরকম মানুষও আছে, জেলকে মারাত্মক ভয় পায় বা সে পালাতক হয়ে যায় বা দেশান্তর হয়ে যায়। এগুলোরও অ্যাবসেন্সিয়াল ট্রায়াল বলা হয়। এগুলোকেও অনুপস্থিত, কারণ সে তো আর উপস্থিত নাই, সে কি করেছে? মামলা প্রথমেই উপস্থিত হয়ে পরবর্তীতে উপস্থিত নেই। সেই ক্ষেত্রে এই যে 2টা পদ্ধতির কথা বলা আছে, সেই 2টা পদ্ধতি আর পালন করার প্রয়োজন নাই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও প্রয়োজন নাই, ওয়েবসাইটেও এটা বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রয়োজন নাই। আপনি কি করবেন? তার অনুপস্থিতি বিচার করা শুরু করে দিবেন। যদি হাজির হতে ব্যর্থ হয়, তাহলে এই যে এক উপধারায় বর্ণিত যে পদ্ধতি আছে সেটা প্রযোজ্য হবে না। এক উপধারার পদ্ধতিগুলো কি? ওই যে 2টা পদ্ধতি, তাই না? জি স্যার। এই পদ্ধতি আর লাগবে না। আপনার বিচার করতে উপযুক্ত আদালতে লিপিবদ্ধ করে, তার অনুপস্থিতির কথা লিপিবদ্ধ করে, ঠিক আছে, সেটা বিচার করতে পারবেন। এই বিষয়টাকে ধরেন, এই যে আজকে যদি আমাদের পড়া হয়েছে, আপনারা লিখেছেন, তো এইটা
শুধুমাত্র আপনার এই পরীক্ষার জন্য না, আপনি যতদিন ক্রিমিনাল প্র্যাকটিস করলে একজন আসামি আপনার অনুপস্থিতিতে কি বিচার হবে, কিভাবে হবে, সেটা আপনার এখান থেকেই এই প্র্যাকটিক্যাল এই কথাগুলোই আমাদের যারা, আমার এখনো রেগুলার যোগাযোগ আছে আমাদের গত ব্যাচে যারা 8-9 জন পাশ করে অ্যাডভোকেট হয়েছেন, তারা রেগুলার আমার সাথে যোগাযোগ করে, কি লিখছেন, আদালতে কি কি ফেস করছেন। কয়েকজন আবার ঠিক আছে আবার শুরু করছে যে ভাইয়া আমাদেরকে একটু দেখায় দেন যে কি কি এই প্রবলেম ফেস করতেছি, এই বিষয়গুলো কিভাবে কি করবো সেগুলো নিয়ে কথা বলে। সো এই কথাগুলোই তারা আবার যে আদালতে আপনাকে দিয়ে প্রকাশ করতে হবে। তো এই হলো এসেনশিয়াল ফ্যাক্ট। এখানে আরেকটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্ন থাকে 340 আর 342, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কখন রাইট টু ডিফেন্স নেওয়া যায়, আর একটা হচ্ছে 342 মানে কি, 342 থেকে কি প্রশ্ন হয়, আমাদের আসামিকে পরীক্ষা করার ক্ষমতা, অর্থাৎ আসামিকে পরীক্ষা করা, পাওয়ার টু এক্সামিন দ্য অ্যাকিউজড কে পরীক্ষা করার একটা বিধান রয়েছে। এই প্রশ্নটা কি দিয়েছিলাম, প্রশ্নটা না দিই, প্রশ্ন কি দিয়েছিলাম এটা আসামিকে পরীক্ষা করার? স্যার 342 দেন নাই স্যার। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 340 এবং 342 থেকে প্রশ্ন হয় আসামিকে পরীক্ষা। কি অনেকেই মনে করে কি যে 342 হচ্ছে রাইট টু ডিফেন্স বাই প্লিডার, অর্থাৎ আসামিকে আসামির যে সাক্ষী দেওয়ার বিধান সেটা মনে হয় হচ্ছে 342 আছে। 342 আসামিকে পরীক্ষা করা হয়, অর্থাৎ আসামি আদালতে আসামি তার বিরুদ্ধে যে প্রদত্ত সাক্ষী উপস্থাপন বিশ্লেষণ করার পরে আপনাকে ফৌজদারি কার্যবিধি প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানানোর ঠিক পূর্বে ওনাকে আত্মপক্ষ সমর্থন জানানো হয় 340 নম্বর সেকশনে। আত্মপক্ষ সমর্থন জানানোর ঠিক পূর্বে অনুসন্ধান বা বিচারের যে কোনো সময় আদালত আসামিকে পরীক্ষা করতে পারে। সেই পরীক্ষাটা কিভাবে করে, এই যে উনি সেই ব্যক্তি কিনা, আসামিকে প্রশ্ন জবাব দিতে অস্বীকার করলে বা প্রশ্নের মাধ্যমে যে আপনি কি আসামিকে চিনতে পেরেছেন কিনা, তারপরে আপনাকে জিজ্ঞেস করে আপনার এই যে এই বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল আপনি সেই ব্যক্তি কিনা, এরকম ভাবে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হয়। অর্থাৎ আসামি কর্তৃক জবাবে এরূপ অনুসন্ধান বা বিচার বিবেচনা করতে পারে যে ওই ওই ব্যক্তি যে সেই ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তিকে বিচার করার ক্ষেত্রে আপনার আসামিকে পরীক্ষা করে থাকে, যেটাকে আমরা 342 বিচার প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 342। সো 342 তে কি করা হয়, 342 তে আমাদের মূল কাজ হচ্ছে আসামিকে পরীক্ষা করা, অর্থাৎ কোন সময় করবেন, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, অর্থাৎ আপনাকে রাইট টু ডিফেন্স দেওয়ার আগে, অর্থাৎ আসামি তার সমর্থনের সাক্ষী দেওয়ার পূর্বে যে কোনো সময় আসামিকে আদালত পরীক্ষা করতে পারে। আসামিকে প্রশ্ন জবাব দিতে অস্বীকার করলে বা মিথ্যা জবাব দিলে এই কারণে তাকে দণ্ড হবে না, মানে এবং সে অস্বীকার করতে পারে, বিভিন্ন প্রশ্ন করতে পারে যে আপনি কি সেই ব্যক্তি কিনা, আপনি অপরাধটা করেছেন কিনা, সে মিথ্যামূলক আর সত্যমূলক সেটার ভিত্তিতে জজ সাহেব ওই সময় কখনো রায় দেন না, কিন্তু তাকে পরীক্ষা করার চেষ্টা করেন বিভিন্ন ভাবে। আসামি কর্তৃক প্রদত্ত জবাব অনুসন্ধান বা বিচারে বিবেচনা করা যেতে পারে এবং ওই জবাবে সে অন্য কোনো অপরাধ করেছে কিনা বা আভাস পাওয়া যাচ্ছে কিনা সেই জন্য সাধারণত পরীক্ষা করা হয়। আর 342 নিয়ে প্রশ্ন ছিল, 342 সম্পর্কে কি জানেন আপনি বলেন, আবারও গোলাম কিবরিয়া ভাই বলেন 340 অনুযায়ী কি জানেন? স্যার 340 হচ্ছে যে এটা আসামি আত্মপক্ষ সমর্থন করার অধিকার এবং সাক্ষী হওয়ার যোগ্যতা। এখানে দুটা বিষয় স্যার, আসামিকে আত্মপক্ষ সমর্থন করার অধিকার এবং সাক্ষী হওয়ার যোগ্যতা বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 340 নম্বর ধারাতে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন আসামি তার আত্মপক্ষ সমর্থন করার জন্য তিনি আদালতে হচ্ছে যে দরখাস্ত দাখিল করবেন এবং তিনি নিজেকে সাক্ষী হিসাবে উপস্থাপন করার জন্য দরখাস্ত, এখানে দরখাস্তটা অবশ্যই দিতে হবে। দরখাস্ত না দিয়ে এ ধরনের আবেদন করা যাবে না যে আসামি নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা। তো এই 340 স্যার, এটা এই দুটা জিনিসই যে আসামি আত্মপক্ষ সমর্থন করার অধিকার, অর্থাৎ
আসামির বিরুদ্ধে চার্জে এবং সাক্ষী প্রক্রিয়ায় যেসব বিষয়গুলো আনিত হবে রাষ্ট্রপক্ষ কর্তৃক বা বাদীপক্ষ কর্তৃক, আসামি সেগুলো আত্মপক্ষ সমর্থনে যদি আসামির পক্ষে কোনো সাক্ষী থাকে বা আসামি নিজেকেই যদি সাক্ষী হিসেবে উপস্থাপন করতে চান, তাহলে দরখাস্তের মাধ্যমে সেই আদালতকে জানাবেন যে তার পক্ষে এই জিনিসগুলো, সাক্ষী প্রমাণগুলো রয়েছে যেগুলো আদালতে উপস্থাপন করবেন। ওকে, ভেরি গুড। আমরা আরেকটা ছিল তো, যে আইনজীবী নিয়োগ দিবে একই মনে হয়। ও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে চলে যাব। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি ছিল? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপিল থেকে, স্যার, না? পার্ডন ছিল খুবই গুরুত্বপূর্ণ। জি, সালাউদ্দিন ভাই। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনার মানে আসামের অনুপস্থিত বিচার প্রক্রিয়াটা প্রশ্নটা স্যার অনেক বড় হয়ে যায়। বুঝি নাই আসামির প্রশ্নটা ডিটেইলস লিখতে গেলে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা বলতে চাই। না, দুইটা বিষয় তো। আসামির অনুপস্থিতি বিচার, আমি যে প্রশ্নটা দিয়েছি হুবহু ওই প্রশ্নটা আসবে না। আমি তো অনেক বড় প্রশ্ন দিয়েছি। আমার যে প্রশ্ন ওইটা নাকি শুধু আসামির অনুপস্থিতি বিচারের ক্ষেত্রেই বড় হয়ে যায়? স্যার প্রশ্নটা দেখলাম তো স্যার অনেকটা বড় হয়ে গেল, সেটা ওটা তো কথা। স্যার তো অনেকটা অংশ দিছে ভাই এখানে। স্যার তো ও, আপনার কথা তো দুইটা। প্রশ্নটা বড় যদিও স্যার, প্রশ্ন অনেক সুন্দর। হ্যাঁ, প্রশ্ন কথাগুলো মতো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার মনে হয় নাম্বার অনুযায়ী লেখার চেষ্টা করলে মনে হয় ভালো হয়, যে কয় নম্বরের জন্য কোশ্চেন হইল সেটা যদি মনে রাখতে পারি। সেটা তো ওই স্টেজে যে আপনাকে বুঝতে হবে, এখন তো আর বোঝার সুযোগ নাই, তাই না? জি স্যার, জি স্যার, এখন তো সব পড়বো স্যার, কিন্তু যখন আমরা লিখবো সেই অনুপাতে ছোট বড় করে লেখার চেষ্টা করবো। জি, আর পরীক্ষার হলে আপনার সময়। জি স্যার কৌতূহল বশত স্যার একটা প্রশ্ন করে বসি, সেটা হচ্ছে স্যার, স্যার আমরা স্যার আপনারা আর কয়টা পেজ গেছি স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ? 3টা। স্যার আমাদের সবাই স্যার একটা মানে পরীক্ষার পরে স্যার একটু কানেক্টেড করে দিলে স্যার আমরা একটা আপনার নাম দিয়ে স্যার একটা অ্যাসোসিয়েশন করলাম সারা বাংলাদেশে। আপনাদেরটা সহ 3টা, মানে 2টা আগে হয়েছে আর আপনারটা সহ আমরা বড় প্রদর্শন, যেটা হচ্ছে বর্তমান সময় আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে, ওই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন হয়েছে যে টেন্ডার অফ ট্রায়াল, এই প্রশ্নটা ছিল। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা দিয়েছিলাম, যে যেন আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটু কথা বলতে পারি। আমরা একটু টেন্ডার অফ ট্রায়াল সম্পর্কে একটু শুনবো হচ্ছে মনিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। মনিরুল ইসলাম ভাই আছেন? আমাদের রংপুর বারে খুব শক্তিশালী, আমাদের উত্তরবঙ্গ আমার ব্যাচের সবচেয়ে শক্তিশালী বার এখন পর্যন্ত রংপুর বারে অলরেডি 3 জন লয়ার তৈরি হওয়া, আর এবছর যদি ইনশাল্লাহ আমরা 7-8 জন পেয়ে যাব এই রংপুর বারে। এত পরিমাণ লোক আমাদের রংপুর বারে। আমি একাই স্যার। তো আপনার তো তৈরি হওয়ার আপনার বান্ধবী নাই, লোকজন নাই, সবাইকে নিয়ে যুক্ত হবেন। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ গোত্র তো তৈরি করতে হবে ভাইয়া। ওই দেখেন যে মনিরুল ভাই কিভাবে অ্যাক্ট করে। স্যার ওদেরকে করে দেব স্যার, আপনার পরে যে আপনার ভাইয়ের সে, আপনার আপন ভাইয়ের সে আমি কেন এই গ্রুপটাকে শক্তিশালী করতে চাই? আপনার আপন ভাই আপনার কাছে নাই, আপনি প্রফেশনাল কারণে আপনার রংপুর আসতে পারেন, আপনার ভাই কি আপনার সাথে আসবে? আপনার প্রফেশন তো ল, আপনার প্রফেশন ল, আপনার ভাই বা আপনার স্বামী তো আপনার সাথে নাও থাকতে পারে, কিন্তু ঢাকাতে এই গ্রুপের একজন ঢাকাতে লয়ার আছে, সে আপনার পাশে দাঁড়াবে। এটা সোজা ব্যাপার না। আপনার রংপুরে একটা বিপদে পড়েছেন, আপনার রংপুরে একটা ফোন দেন, দেখবেন কমপক্ষে 5-7 জন পেয়ে যাবেন। চট্টগ্রামে বিপদে পড়েছেন, সালাউদ্দিন ভাইকে তো অন্তত পক্ষে জানেন যে সালাউদ্দিন ভাই নামক একজন চট্টগ্রাম কক্সবাজারে আছে। হ্যাঁ, ঢাকাবারে তো মনে হয় স্যার আমি আর কুটিয়া ভাই শুধু, আর তো কেউ নাই স্যার ঢাকাবার। যেই হোক, মানে ঢাকা বার নিয়ে যত প্রবলেম হয়, হ্যাঁ, আপনারা একজন তো আছে, তাই না? এখন এই যে ঢাকা বার আপনি কিভাবে নেতৃত্ব দিবেন? তাহলে আপনাকে 10 জন ঢাকা বার থেকে তৈরি করতে হবে।
এই গ্রুপের মাধ্যমেই তৈরি করতে হবে। যেই 10 জন আমাদের গ্রুপে, স্যার আমি ঢাকা বারে আছি স্যার। এই তো আহসান ভাই আছেন না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ মনিরুল ভাই শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার জানেন এমন এখন মানে আজ থেকে 5 বছর পরেও এত সাহস ছিল না, কিন্তু আমার এখন এত বেশি সাহস। কাজ থাকুক আর না থাকুক এমনি মনে হয় যে দূর এই সারা বাংলাদেশ আমার হাতে। স্যার যত জি স্যার, লোকজন আপনার তৈরি হবে সারা বাংলাদেশ আপনার হাতে হয়ে যাবে। আজকে থেকে আমি ঘোষণা দিই যে সুপ্রিম কোর্টে আমার আপনার বসার জায়গা আছে, দেখবেন মামলা ঠেকানোর জায়গা নাই, এ পরিমাণ লোকজন আছে। ব্যাপারটা এরকম, আপনি যত বেশি মানুষ চিনবেন, যত বেশি মানুষের মধ্যে থাকবেন, তত বেশি আগাইতে পারবেন। জি মনিরুল ভাই আছেন? সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি। মনিরুল ভাই কি নাই, চলে গেল? ওই যে মানে সেই ইয়াতে মনিরুল ভাই কোথায় গেল? সেই বিমানবন্দরে ওখানে গেছি, মানে হজ ক্যাম্পে, সেখানেও দেখি যে আমার এই আশরাফ ভাই আছে, আশরাফ ভাইয়ের এলাকা ওইদিকে। দেখছেন সারা বাংলাদেশে আমাদের লোক আছে। কই মনিরুল ভাই মনে হয় নাই? হ্যাঁ স্যার আমি খুব ওদিন খুবই ছিলাম যা আপসেট হলাম যে স্যারকে দেখতে পেলাম না। মানে আমার ইচ্ছা ছিল যে স্যার আপনার সাথে ক্ষমা প্রদর্শনের ফৌজদারি কার্যাবলী 360 ধারা বলা আছে, দায়রা দায়রা আদালত বিচার মামলা মূল অপরাধের সহযোগী ক্ষমা প্রদর্শন করতে পারে। আর অপরাধের সহযোগী সাক্ষী হওয়ার শর্তে ক্ষমা করা যায়। তদন্ত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে অর্থাৎ রায় ঘোষণার পূর্বে এই ক্ষমাটা প্রদর্শন করতে পারে স্যার। কয়টা কোট করে? দায়রা বিচার কয়টা কোট করতে পারে এই ক্ষমাটা? আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। স্যার স্যার ক্ষমার প্রস্তাব করবে 2 জন স্যার, একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই দুইজন। আর ক্ষমার প্রস্তাব মঞ্জুর করবে যে আদালতে দায়রা আদালতে যে বিচার্য হয়। কারণ সাধারণত স্যার এই যে আসামির সহযোগে ক্ষমার প্রস্তাব দায়রা আদালতে বিচার্য অথবা 10 বছরের উপরে অপরাধ হতে হবে অথবা 211 ধারায় অপরাধগুলো হতে হবে স্যার। ইন্টারাপ্ট করলাম মনিরুল ভাই, কিছু মনে করেন না ভাই, বলেন। ওইটা আমি বলতেছিলাম যে দায়রা আদালতের বিচারযোগ্য অবশ্যই হতে হবে মামলাটা। 5 বছর পর্যন্ত দণ্ডনীয় অপরাধ হতে হবে। দণ্ডবিধি 211 মিথ্যে এজাহার দিনে অপরাধ হইতে হবে অবশ্যই। আর স্যার এই যে রাজসাক্ষী হওয়া স্যার, এটা এই 337 কে রাজসাক্ষী হিসেবে ধরা হয় স্যার, রাজসাক্ষী ছাড়া। এই প্রশ্ন আমি ভালো করে পড়তে পারি নাই স্যার, আমি আসলে এটা মানে কালেকশন করতে মানে আছে এখনো, আমার লেখা শেষ হয় নাই প্রশ্নটা। ওকে, কে ভালো বলতে পারবেন? স্যার আমি বলতাম স্যার, বলেন বলেন। এখানে বলছে স্যার 337 ধারা অনুযায়ী একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান হতে পারে বিচারের পর্যায়ে, অনুসন্ধান বা বিচারের পর্যায়ে মানে যে ব্যক্তি অপরাধটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা অপরাধটি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞানের অধিকারী তাকে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে, মানে তার সত্য হচ্ছে সে সাক্ষ্য দেবে, এই উদ্দেশ্যে এই দুজন ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব দিতে পারে। স্যার আমাদের এখানে কয়েকটা কথা বলা আছে। এক হচ্ছে যদি অপরাধটা কেবলমাত্র দায়রা আদালতে বিচার্য হয়, সেটা যদি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়। আর একটা কথা বলছে যে দণ্ডবিধির 211 ধারা এবং 216 ক, তারপরে 369 এরকম সারা 2-3টা ধারা আছে আর কি। তো এই ধারার অধীন অপরাধ হলে রায় ঘোষণার পূর্বে তারা হচ্ছে এটার দিবে, প্রস্তাব দিবে। আর 338-এ যে বললো যে দায়রা আদালত সে নিজেই ক্ষমা প্রদর্শন করতে পারে এই সাক্ষী হওয়ার সত্ত্বে, অথবা দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ক্ষমা প্রদানের আদেশ দিতে পারে স্যার। উনি যদি বলে দেয় তাহলে ওনারা করতে পারে। এই শেষ আরেকটা
আর আরো দুইটা আছে, 39 আছে, 39-এর এ আছে। এটা তো বিচার প্রক্রিয়া স্যার। এটা বিচার সেটাই আর প্রক্রিয়া। কি। বলেন আর কে বলবেন, আর কি আছে? স্যার 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 এখানে হচ্ছে স্যার 339 আছে স্যার, 339 এ আছে। স্যার আমি বলবো স্যার, হ্যাঁ বলেন। এখানে 339 যেটা বলছে যে যাকে ক্ষমা প্রদর্শন করা হলো, এখানে পাবলিক প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে অ্যালিগেশন বা আপত্তি তোলে যে সে ক্ষমার শর্ত ভঙ্গ করেছে, ওই কথাই তো, বা সে ওই মিথ্যা তথ্যটা সাক্ষ্য আমি দিয়েছিলাম। আচ্ছা স্যার, বা ইচ্ছাকৃতভাবে সে অপ্রাসঙ্গিক তথ্য দিয়েছে, পাবলিক প্রসিকিউটর যদি এই আপত্তি তোলে, তখন তার ক্ষমাটা বাতিল হয়ে যাবে স্যার। তখন 339-এর এই ধারা অনুযায়ী তার বিচার হবে। এই স্যার। তবে তার বিচার কিন্তু আলাদা করে হবে, ওই সহযোগী আসামিদের সঙ্গে হবে না, আলাদা বিচারটা হবে 339-এ। 339 এতে না, 339-এ বিচার হবে। 339 এর না না এতে না, 339 তো পিপি আপনার ই করবে, আপত্তি উত্থাপন করবে, 339 339-এ বিচার হবে। আর 339-এর এতে বলা আছে, যদি যে শর্ত তাকে দেওয়া হয়েছিল সেই শর্ত যদি ভঙ্গ করে, সেই ক্ষেত্রে পদ্ধতি কি, সেইটা 339-এর এতে আছে। আর 339-এ বলা হলো, তাকে যে শর্ত দেওয়া হলো সেই শর্ত যদি সে মান্য করে, অমান্য করে, তাহলে তাকে পুনরায় ওই বিচারে বিচার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য যে সহযোগী আসামি আছে তাদের সঙ্গে একত্রে বিচার করা যাবে না। এটা বলা আছে 339-এ। ভেরি গুড স্যার। 339 হচ্ছে বিচার পদ্ধতি, কিন্তু বিচারের পদ্ধতিটা আছে 339 কথে, যেমন 164 ধারায় জবানবন্দি গ্রহণ করে, আর 364 ধারায় জবানবন্দি গ্রহণের পদ্ধতি সেম। এই জায়গাটা 339-এ বিচার করবে, তবে আলাদাভাবে বিচার করতে হবে। আর 339-এর কথে দায়রা আদালতে বিচার্য হইলে তাকে অভিযোগপত্র কিভাবে পাঠ করে শোনানো হবে, তার কোন জায়গায় ভুল ছিল, এই জিনিসগুলো আর কি। আপনি আদালত কর্তৃক দ্বন্দ্ব বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত বিধান সংক্ষেপে আলোচনা করুন। আপা, শিল্পী আপা। নাই না স্যার, মাত্র রিপিট হচ্ছে। রসনার আপা। আছেন? মোবাচ্চেরুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জি স্যার। আপিল আদালত কর্তৃক দ্বন্দ্ব বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত বিধান আলোচনা করুন। আপিল আদালত কর্তৃক দ্বন্দ্ব বৃদ্ধি সংক্রান্ত ধারা ফৌজদারি কার্যবিধি 1898-এর 417 এতে বলা আছে, অর্থাৎ অপর্যাপ্ত দ্বন্দ্বের বিরুদ্ধে আমরা আপিল করতে পারব। দ্বন্দ্ব বৃদ্ধির জন্য স্যার এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। এ প্রশ্নের উত্তর কে দিবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্যার। এখানে তো ওই যে 423-এর আপিল আদালতের ক্ষমতা যে জায়গা আছে, জি ওই জায়গা আছে। জি স্যার। জি বলেন, কে বলেন, একজন বলেন, শুনি তো আমরা। আমি বলবো স্যার? জি বলেন। স্যার, হ্যাঁ বলেন। বলবেন নাকি? না আপনি বলেন। আপনি ভাই তো বলতেছি। স্যার, আপিল আদালত কর্তৃক দণ্ড হ্রাস বৃদ্ধি সংক্রান্ত বিধান, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর
423 ধারায় মানে বলা আলোচনা আছে করা আর কি। হয়েছে। হুম। জি। তো সেই অনুযায়ী প্রথমত আপিল আদালত যখন দেখবেন যে আপিলের মেমো, ইয়ে হয়ে গেছে মামলার নথিপত্র এবং উভয় পক্ষের বক্তব্য শুনে দেখবেন যে আপিল চালানোর মতো কোনো হেতু নাই, তাহলে প্রথমত উনি আপিলটা খারিজ করে দেবেন। ওকে। তারপরে খালাসের বিরুদ্ধে আপিলের কথা বলা আছে। সেখানে বলা হলো যদি খালাসের বিরুদ্ধে আপিল করা হয় সেক্ষেত্রে আদালত প্রথমে একটা করতে পারেন, খালাসের আদেশ বাতিল করে দণ্ডাদেশে রূপান্তর করতে পারেন। পরিবর্তন করতে পারেন এক কথা। জি, এক অবস্থা থেকে আর এক অবস্থা। এটা আপিলের জি। ক্ষমতা। তারপরে পুনর্বিচারের জন্য অধিকর তদন্ত নির্দেশ দিতে পারে। জি। আবার এমন যদি পরিস্থিতি ওনার কাছে মনে হয় তাহলে সরাসরি পরোয়ানা ইস্যু করতে পারেন। জি। তারপরে হলো ইয়াতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে প্রথমত আদালত ও দণ্ড রদ করে দিতে পারেন, বা রদ করে দিয়ে আসামিকে খালাস দিতে পারেন বা বদলি দিতে পারেন এবং মামলা পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারেন। তারপর দণ্ড হ্রাস করতে পারেন, দণ্ডের প্রকৃতি পরিবর্তন করতে পারেন। তারপরে হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 417 ক অনুযায়ী। তো যখন অপর্যাপ্ত দণ্ডাদেশ দেওয়া হবে তখন আদালত দুইটা কাজ করতে পারেন, দণ্ড বৃদ্ধিও করতে পারেন, দণ্ড হ্রাসও করতে পারেন। যদি দণ্ড বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে আসামিকে দণ্ডদানের বিরুদ্ধে কেন তার দণ্ড বৃদ্ধি করা হবে না এই মর্মে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এই সুযোগ না দিয়ে দণ্ড বৃদ্ধি করতে আপিল আদালত পারবেন না। মানে এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কারণ দর্শানোর সুযোগ দিবে, এক কথা হচ্ছে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। কারণ দর্শনের সুযোগ ব্যতীত উনি দণ্ড বৃদ্ধি করতে পারবেন না। এই স্যার এই মানে তিনটা আর কি। কোন এখানে স্যার এখানে ওই যে যে তিনটা দ্বন্দ্বের মানে আপিল করা যায়, যে তিনটা ক্ষেত্রে ওই তিনটা বর্ণনা করলে দ্বন্দ্ব অপর্যাপ্ত দ্বন্দ্ব আছে রাসার বৃদ্ধি, রাসার বৃদ্ধি এখানে বলা আছে। স্যার যেমন আপিল আদালতের স্যার প্রথম ক্ষমতা আসছে স্যার আপিল খারিজ করে দিতে পারে। জি। এটা তো স্যার স্পেসিফিক্যালি 421 ধারাতেও স্যার বলা আছে। যদি স্যার এই প্রশ্নটা আসে তাহলে কি আমরা 423 এর পাশাপাশি এই সেকশনগুলো দেব না স্যার? 421 বা 417 17 এ ডাইরেক্ট 423 দেখেন সবকিছু লেখা আছে। 323 যদি স্যার এইভাবে বলে যে আপিল আপনি নিষ্পত্তির লিখতে পারবেন। আপিল এইভাবে আছে যে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা, সেক্ষেত্রে স্যার 425 26 27 আদেশও দেওয়া যেতে পারে, 421 দেওয়া যেতে পারে। আর শুধু রাষ্ট্রপতি যদি আসে তাহলে 423 এর মধ্যে সীমাবদ্ধ থাকাটা ভালো। অন্যান্য অন্যান্য আপিল আদালতের শুধুমাত্র ওটা না, আপিল আদালতের ক্ষমতা কিন্তু 23, 26, 27, 28 এগুলো সবগুলোই আপিল আদালতের কিন্তু ক্ষমতা। জি। শুধু রাজবৃদ্ধি যদি বলে ঠিকই বলেছেন, 23 নাম্বার সেকশন পড়লেই আমাদের হবে। দোষ স্বীকারের উপরে ভিত্তি করে প্রদত্ত দ্বন্দ্বের বিরুদ্ধে আপিল চলে না, ব্যাখ্যা করুন। বা তুচ্ছ ঘটনার উপরে আপিল চলে না, ব্যাখ্যা করুন। বা সংক্ষিপ্ত বিচারের কয়েকটি পদ্ধতিতে কতিপয় ক্ষেত্রে এই সম্বন্ধে বলা আছে যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 412, 413, 414, 413-তে বলা হলো যে আসামি যদি অপরাধ স্বীকার করে সেই ক্ষেত্রে যে দণ্ডাদেশ দেওয়া হবে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে ব্যতিক্রম দুইটা ক্ষেত্র, একটা দণ্ডের পরিমাণ আর একটা দণ্ডের বৈধতা।
জি। আর 413-তে বললো যে তুচ্ছ মামলায় আপিল চলবে না, অর্থাৎ দায়রা জজ যদি অনধিক 1 মাসের কারাদণ্ড দেয় অথবা দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট আদালত যদি চিফ অনধিক মেট্রোপলিটন বা 5,000 মেট্রোপলিটন, হ্যাঁ, 5,000 টাকা মানে অনধিক 5,000 টাকার জরিমানার আদেশ দেয়, তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। আর 414-তে বললো সংক্ষিপ্ত বিচারে যদি অনধিক 5,000 টাকা জরিমানা করা হয়, এই আদেশের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে 415 ধারায় আবার বললো যদি 413 এবং 414 ধারায় দণ্ডাদেশ দেয় তার সাথে যদি অন্য কোনো দণ্ড যুক্ত থাকে, সেই ক্ষেত্রে তুচ্ছ মামলা এবং এই সংক্ষিপ্ত বিচারের ওই উক্ত আদেশের বিরুদ্ধেও আপিল করা যাবে। এই হলো 412, 13, 14 আর একটি ব্যতিক্রম 15। খালাসের বিরুদ্ধে কি দণ্ডাদেশ দিতে পারে দায়রা জজ? খালাসের বিরুদ্ধে দায়রা জজ দণ্ড দিতে পারে, খালাসের আদেশ পরিবর্তন করতে পারে, খালাস আদেশ পরিবর্তন করে যে কোনো প্রকার দণ্ড দিতে পারে, কিন্তু বিচারিক আদালত যে দণ্ড দিতে পারত তার অধিক দণ্ড দিতে পারবে না। দায়রা আদালত, দণ্ড দিতে- দায়রা আদালতের প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল কোথায় আছে? এটা দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হাইকোর্টে করা হবে। এটা হলো 417 সেকশনে স্যার। 17 কোথায়? 17 1-এর ক কি আছে? ক যে পাবলিক প্রসিকিউটর দায়রা জজে যে দণ্ডাদেশ দিবে মূল মামলা এবং আপিল, এই দণ্ডাদেশের বিরুদ্ধে 6 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। আর 2 এর পাতে কি আছে? নালিশি মামলা ক্ষেত্রে নালিশি মামলার ক্ষেত্রে ফরিয়াদি অর্থাৎ 60 দিনের মধ্যে 2 মাসের মধ্যে মানে সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে পারবে। যেহেতু দায়রা জজের কথা বলছি আমরা, সেহেতু হাইকোর্ট ডিভিশনে আপিল করবে। কিন্তু ওনাদের সংশ্লিষ্ট করে দিলে তার ঝামেলা শেষ, কোনো টেনশন নেই আর। ওখানে হাইকোর্টই লেখা আছে আজাদ ভাই, হাইকোর্টই লেখা আছে ওখানে। না, ঘটনা হচ্ছে দায়রা যখন ফরিয়াদি করবে তখন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত যদি দেয় তা দায়রাতে করবো, দায়রা যদি দেয় তা হাইকোর্টে করবো, প্রশ্নের উপর নির্ভর করবে আর কি। আপনি যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ দেন তাহলে নালিশি মামলার ক্ষেত্রে নালিশকারী হচ্ছে যে সংশ্লিষ্ট আপিল আদালতে করবে। আর পাবলিক প্রসিকিউটর যাবে হাইকোর্টে নালিশি মামলার ক্ষেত্রে, না? একটা জি, আর খালাসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো আর একটা দিন মনে হয় আমাদের লাগে। 2টা গুরুত্বপূর্ণ, 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লিখে ফেলেন তো দেখি। স্যার, হ্যাঁ, আমি তো স্যার ওই যে আসলে একটা জিনিস আমি ক্লিয়ার না করলে হয় না। আমি স্যার ওই যে লিখতে পারি না 2টা কারণ হলো স্যার ওই যে আমি কিন্তু